সবাইকে ঝরা ফাগুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ে শোনাব হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ১৯৭১-এর তৃতীয় পর্ব। আশা করি উপন্যাসটি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবাণুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবাণুর বয়স ৩। দাদাকে সে খুব পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবাণুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলায়ও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। একগাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে। একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। অনুফা সেটা করবে না। বৌদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরে চায়ের পাতা আছে, গুড় আছে। বৌদি এনে রেখেছে। তার বাবার জন্যই এনেছে। তিনি নিজের কানে শুনেছেন। বৌদি বলছে, বাজান রে মাঝে মধ্যে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই তার মনে পড়ে না। আজও হয়তো পড়বে না। তবুও সে কাশতে লাগলো। কাশতে কাশতে পরিবাণুকে বলল, চা হইল সর্দি কাশের বড় ঔষধ, বুঝছস পরি? পরি উত্তর দিল না। বড় জামপাটির একবারই চা যদি সকালে কেউ খায়, তাইলে সর্দি কাশি বাত সব যায়। চাটা খুব বড় ঔষধ। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ। কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। সেই চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ। অভিভূত হয়ে পড়ল মীর আলী। মিষ্টি হইছে কিনা দেখেন। হইছে গো বেটি, হইছে, জব্বর ভালা হইছে। অনুফাকে দু একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বললে সে খুশি হয় তা মীর আলী জানা নেই। মুড়ি চায়ের মধ্যে ভিজায় চামচ দেয়া খান, চামচ দিতাছি। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারে আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বছর বৌদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিক দিয়ে গেছে বুঝতেই পারা যায়নি। অথচ বৌদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারে। সব ভাগ্য, এক একজনের এক এক রকম ভাগ্য। অনুফা এই সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করল, অনুফা এই বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এই রকম ভাগ্য কয়জনের আছে? অথচ কত ঝামেলা বৌদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বৌদির মামা বলল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথা খুবই সত্য। কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। কি ঝড় বিয়ের রাত্রে, লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখল ঝড়ে গ্রামের কারো কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! দাদা, চা দেও। পোলাপান মানুষের চা খাওন নাই। চা দাও দাদা। মীর আলী হাঁক দিল। বৌমা, আর একটা বাটি দাও। এই সময় একঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের, কানে তালা ধরানো ক্যাটক্যাট শব্দ। পরিবাণু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগল। মীর আলী উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলল পরিবাণুর পায়ে। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকল। তারা ঢুকল মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে আসছে। এদের চোখ মুখে ক্লান্তি। হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানোই বলা ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হয় রাস্তাঘাট শুকনো। দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়।
মাঝামাঝি পথে সে মত বদলালো, ফিরে চলল নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জংলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারির দলটিকে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জংলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগলো। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করল। চোখের ভুল কিনা কে জানে। তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখল। মাথার উপরে ঝাঁঝা করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে হবে? গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকে দেখছে। বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিটিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদু স্বরে বলল, যাহস। আর তখনই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করল। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রামমোহন কয়েকবার বাঁশঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখে এসেছে। আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রামমোহন? রামমোহন শুকনো মুখে বসে রইল। মাইরা ফেলছে নাকি? যে না, মারলে তো গুলির শব্দ হইতো। গুলি তো হয় নাই। তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। তার সিগারেট শেষ হয়ে গেছে। আর তখন মতি মিয়ার পাগলা শালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখ হাসি হাসি, পাগলামের অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল। কই গেছিলা? নিজামের হাসি আকর্ণ বিস্তৃত হল। সে হাত নেড়ে নেড়ে বলল, স্কুল ঘরের পিছনের দিক দিয়ে আইতেছিলাম। একটা মজার জিনিস দেখলাম দুলাভাই। কি দেখলা? দেখলাম দুইটা মিলিটারি হাঁক দিয়ে বসছে। লজ্জা শরম নাই। হাগে আর কথা কয়, আবার হাগে, আবার কথা কয়। নিজাম হাসতে হাসতে ভেঙে পড়ল। ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করল। নিজাম শুধু মুখটি হাসি হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটিতে সে বড় মজা পাচ্ছে। ইমাম সাহেব একসময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত ৩ ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই ৩ ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকে কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না। হজরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে এই দোয়া পড়তেন। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল। সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছু পড়ছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব। জি। আমরার সামনে খুব বড় বিপদ। কেন? বুঝতে পারতেছেন না? না। এরা কি জন্য আসছে সেটা বলছে? না। তবুও বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকেও সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুল ঘরটি টিনের। রোদে টিন তেতে উঠেছে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে।
বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা, ভাত বাড়ছে, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে একে বেঁকে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে। গতবার ময়মনসিং থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস। দুটা আয়না পাশাপাশি, একটি সাধারণ আয়না, অন্যটি একটু অন্যরকম। সেটা মুখ অনেক বড় দেখা যায়। আয়না দেওয়াটা ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় 1 সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছু মনে করল না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নায় মুখ বড় দেখায় কেন, এই প্রশ্ন বেশ কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা? কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেননি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়েচড়ে বসলেন। মাস্টার সাহেব, বলেন, জোহর নামাজে রক্ত হইছে না? জানি না, নামাজটা পড়ন দরকার। বের হয়ে ওদের কাছে পানি চাবো? অজু নাই আমার। দেখেন আপনি চিন্তা করে, আপনি তো আর নামাজ পড়তে পারবেন না। শরীর নাপাক, গোসল লাগবে। পেশাব করে দিয়েছেন তো? আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের। শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইব নাকি বলেন? আপনার ইচ্ছে হলে চান, এর মধ্যে তো দোষের কিছু নাই। এরাও তো মুসলমান। হুম, নামাজের পানি চাইলে এরা খুশি হবে। পাক্কা মুসলমানদের এরা খুব পেয়ার করে। এরাও তো সাচ্চা মুসলমান। যান না, গিয়ে চান। ভয় লাগে? ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়ে পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যেই বুঝতে পারে এগুলো স্বপ্ন, তবুও তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এই কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে? তিনি মৃদুস্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব, এই। আজিজ মাস্টার নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গতরাতে এক পলকের জন্যও ঘুমোতে পারেননি। দোতলার যেই ঘরটিতে তার বিছানা, সেই ঘরের বারান্দায় গড়াগড়ি করেছেন। নীলু সেনের বোনপো বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখেছে। রাত 2টার দিকে বলাই ঠিক করল মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজার যাবে। পথঘাট এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচব না রে বলাই, এতক্ষণ বাঁচব না। বলায়েরও তাই ধারণা হলো। এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিতও নয়। ব্যথাটা কোথায়? তল পেটে রে? বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাজলা বেরোতে লাগলো। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী। বলায়ের ভয় করতে লাগলো। কি সর্বনাশ! এ কি বিপদ! মামা, গ্রামের দু একজন মানুষকে ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো। কিন্তু শেষ রাতে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বলল, ব্যথা নাই, বলাই, ঠান্ডা পানিতে 1 গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত আরামের ঘুম। বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানলা দিয়ে মুখ বের করল। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? যে আজ্ঞে। আপনার বাড়িতে আর কে আছে? আগে বলাই, আমার বোনপো। আপনারা কে? বলাইকে নিয়ে নিচে নেমে আসেন।
নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি জড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল। এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছেন না। তার ঘুমের ঘোরও বোধহয় ভালোমতো কাটেনি। তিনি দরজা খুলে বিনীত ভঙ্গিতে বললেন। আদাব। তার কথা শেষ হবার আগেই ৪-৫টি গুলির শব্দ হলো। নীলু সেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকল। বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হলো পায়ে আর কোনো বোধ শক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটো মানুষের মতো, মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদায় করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলো কি সত্যি? শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় ৪০-৫০ জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্য। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা। মিলিটারিরাও তো মানুষ। রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না। পোশাকটাই এইরকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুক খুক করে দুবার কাশল। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের মতো কাণ্ড করছে। নির্জন জায়গা, অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করল। গিরগিটিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়ছে। তাকে দেখে পানি খাওয়াও হচ্ছে না, আবার তৃষ্ণা নিয়ে চলে যেতেও পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। নীল শার্ট পরা লোকটি বলল। আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন। কোথায় যাব? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন। কোথায় যাব? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নাই। আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করতেছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না, নিঃশব্দে বেরিয়ে গেল। সবার শেষে বেরুলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দায় কেউ নেই। ধু ধু করছে চারিদিক। বসে থাকা সেপাইয়েরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে, কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না। ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন। এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল। বেশি কথা বলবেন না। আপনারা মৌলবী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন। কথা সবসময় কম বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে ৮-৯ জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন। ভাই, আপনার নাম কি? আমার নাম রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে। পানির অভাবে উজু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না। আগে আগে হাঁটতে লাগল। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন। ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমার দেশ কুমিল্লা, নবীনগর। ভালো। সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব। বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে। এমনভাবে হাঁটছে যেন পথঘাট খুব ভালো চেনা।
কিন্তু এই লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জি, জানলে আমাদের বলেন। রফিক নিস্পৃহ স্বরে বলল, একটি অপরাধীর বিচার হবে। ওর নাম মনা। সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয় নাই। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রা বুড়ি খুবই বজ্জাত। মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে। কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্য সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা এইটা দেখার পর আপনারা তার কথা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দিবেন। ও, শোনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন। কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিজের থেকে কোনো কথা বলবেন না। এখন সময় খারাপ। জি, তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলা হয়েছে, কিন্তু অনুফা কিছু করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবুও চিবোতে হয়। যা ভাবসাব, তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে বলল, কেরা যায়? আমি আজিজ, আজিজ মাস্টার। তোমার সঙ্গে কেরা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে। ও মাস্টার, মাস্টার। রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কথা কয় কে? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়া বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না। হাঁটতে শুরু করল। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না। ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুইজনকেও মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই। লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া ভাই। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে তো বলছি একবার, বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা। আমার বয়স 30। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আরো ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। মোনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে। তাকাচ্ছে সবার মুখের দিকে। বারবার কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশন অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করল। মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ে উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে। খুব কাছে মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে। অহংকারী গর্বিত ভঙ্গি।
এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারো পায়ে কিচ্ছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট্ট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি খুন করেছ? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড। স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো, কেন করেছ? বিনা কারণে তো কেউ কাউকে মারে না। হ্যাঁ, আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে। তাই নাকি? যে আজ্ঞে, উত্তেজিত হবার মতো একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছ? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। যে না, সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? যে, তাহলে অবশ্য শাস্তি না দিয়ে ভালোই করেছ। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছুই জানি না স্যার। মেজর সাহেব মনার দিকে আরো কয়েক পা এগুলেন। আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটা কি হয় তোমার? হ্যাঁ, আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরো ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারে। মনা, যে, তুমি বড় একটা অন্যায় করেছ। কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি কিছু বলা আছে? মনা তাকিয়ে রইল। তার চোখের পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দৃঢ়স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? হ্যাঁ স্যার। এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটির পর মিলিটারির নাম শুনলে ব্রা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান দেখার কথা আমার, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময় কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কেউ কি জানে? সবাই জানে আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে তারা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না। ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো কেন? তোমার মনে সন্দেহ আছে? যে না স্যার। গুড। সন্দেহ থাকা উচিত নয়। রফিক। জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরুবো। গ্রামটি ভালোমতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এই গ্রামে। কিছুই নেই স্যার।
এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মনা ও তার ভাইটিকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। সে কাঁপছে থরথর করে। মনা এক হাতে তার ভাইকে ধরে আছে। রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগলো। দাদা, ও দাদা, বড় ভয় লাগে। মনা মৃদু স্বরে বলল। ভয় নাই, আমারে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তার পরপরই বুক ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। এক পলকের জন্যও দৃষ্টি ফিরিয়ে নিল না।